কলকাতা নাইট রাইডার্সের তখন জয়ের জন্য প্রয়োজন মোটে 2 রান। হাতে যেহেতু 35 বল আছে, 8 উইকেট আছে, কেকেআরের জয় নিয়ে আক্ষরিক অর্থেই বিন্দুমাত্র সন্দেহ সংশয়ের জায়গাও আর নেই। কিন্তু রোমাঞ্চটা টিকে ছিল অন্য এক জায়গায়। কলকাতা তো জিতবে, ফিন অ্যালেনের সেঞ্চুরিটা কি হবে? কেকেআরের জয়ের জন্য প্রয়োজন 2 রান, অ্যালেনের সেঞ্চুরির জন্য তখনও তো প্রয়োজন 6 রান। এবং ঠিকই তিনি ছক্কা মেরে দিলেন। মুকেশ কুমারকে পুল করে মিড উইকেটের ওপারে আছড়ে ফেলে মাত্র 47 বলে আইপিএলে নিজের প্রথম সেঞ্চুরিটা তুলে নিলেন নিউজিল্যান্ডের এই বিস্ফোরক বিধ্বংসী ব্যাটসম্যান। এতটুকু বললে অবশ্য পুরোটা বলা হয় না, আমার মনে হয় অল্পই বলা হয়। আরেকটু বলি, যদি এই ফিনালে 9টা ছক্কা মেরেছেন, ফলে আরেকটা ছক্কা মেরে যে তিনি সেঞ্চুরি করবেন ওর পক্ষে আপনি বাজি লাগতেই পারতেন। আরেকটু বলা হবে যে প্রথম 50 করতে যিনি 32 বল নিয়েছেন, পরের 50 করেছেন তিনি মাত্র 15 বলে। আরেকটু বলা হবে যে পাওয়ার প্লেতে পৃথিবীরই সবচেয়ে বিধ্বংসী ব্যাটসম্যানদের একজন এই ফিন অ্যালেন ওই প্রথম 6 ওভারে 17 বল খেলে করেছিলেন মোটে 20 রান, অর্থাৎ পরের 30 বলে তিনি আরও 80 রান করেছেন। আরেকটু বলা হবে এইবারের আইপিএলে বেশ বাজে ফর্মে তিনি ছিলেন, একটা 50 পর্যন্ত তুলে নিতে পারছিলেন না, কোনো ম্যাচে পাওয়ার প্লেটা পার করতে পারছিলেন না। সেই ফিন অ্যালেন এই ম্যাচটাতে কলকাতা নাইট রাইডার্সের হয়ে এইরকমভাবে ঝলসে উঠলেন, সেই আগুনের তাপে একেবারে পুড়ে ছারখার হয়ে গেল দিল্লি ক্যাপিটালস। দিল্লি ক্যাপিটালসের ক্যাপ্টেন অক্ষর প্যাটেল তো ম্যাচ শেষে ওই পোস্ট ম্যাচে গিয়ে যেই কথাগুলো বলেছেন যে আমরা পরের সিজনে ফিরে আসব, আমরা এখন নিজেদেরকে সোল সার্চিং করব, ব্লা ব্লা ব্লা, তাতে মনে হয়েছে যে তারা হাল ছেড়ে দিয়েছেন। যদিও কাগজে কলমে দিল্লির এখনও প্লে অফ খেলার সম্ভাবনাটা টিকে রয়েছে, 11 ম্যাচ শেষে 4 জয়ে তাদের 8 পয়েন্ট, কিন্তু আসলে বাস্তবিক সম্ভাবনাটা খুবই কম। বরং উল্টা দিকে কলকাতা নাইট রাইডার্স তো খেল দেখিয়ে দিচ্ছে। এইবারের আইপিএলে প্রথম 6 ম্যাচে যেই কেকেআর একটাও জেতেনি। বৃষ্টির কারণে পাঞ্জাব কিংসের সঙ্গে ম্যাচটা ভেসে গিয়েছিল, ওই 1 পয়েন্টকেই মনে হচ্ছিল বাড়তি পাওয়া, কেননা ওইটা খেলা হলে সেটা তো হারতে পারতো। সেই কেকেআর এই নিয়ে টানা 4টা ম্যাচ জিতলো এবং 10 ম্যাচে 9 পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের 7 নম্বরে তারা রয়েছে। প্লে অফে খেলার সম্ভাবনাটা কিন্তু কেকেআরের আছে, ভালোভাবে আছে, স্পেশালি যখন তারা এইরকম ফর্মে থাকে। আজকের এই ম্যাচটাতে দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে কলকাতা নাইট রাইডার্সের এই 8 উইকেটের যে জয়, যেইটাতে কলকাতার প্লে অফ খেলার সম্ভাবনাটা আরেকটু বেড়েছে এবং দিল্লির প্লে অফের আগে বিদায়টা প্রায় নিশ্চিত হয়ে গেছে, তাদের ক্যাপ্টেন তো বিদায়টা কনসিডার করে নিয়েছেন, সেইখানটাতে টার্নিং পয়েন্ট কোনটা? আমার যে টার্নিং পয়েন্ট সেইটা আসলে একটু আনইউজুয়াল এবং টি-20 ম্যাচে এইরকমটা আসলে কমই আমরা টার্নিং পয়েন্টের ক্ষেত্রে অন্ততপক্ষে বলতে পারি। সেটা কি আমার সঙ্গে একটু মিলিয়ে নিতে পারেন? দেখুন, দিল্লি ক্যাপিটালস যখন 142 রানে আটকে গিয়েছে 20 ওভারে, তখনই কি জয়টা নিশ্চিত হয়ে যায়নি কলকাতা নাইট রাইডার্সের? হ্যাঁ, পাওয়ার প্লেতে তারা 2টা উইকেট হারিয়েছে এবং 2টা উইকেটই একটু আনলাকি, কেননা ধরেন ফ্রিল্যান্ডের একটা স্ট্রেট ড্রাইভ মিচেল স্টার্কের বলে, সেইটা একটু বেশি স্ট্রেট ছিল, যেটাতে হাত একটু ছুঁয়েছিলেন বোলার মিচেল স্টার্ক, তার হাতে লেগে বল নন স্ট্রাইকিং এন্ডের বেলস ফেলে দিয়েছে, ফলে ওইখানটাতে আজিঙ্কা রাহানে আউট হয়ে গেলেন। তারপরে আঙ্কুশ রঘুবংশী আউট হয়েছেন, সুইপ করেছিলেন, ব্যাটে বলা হয়নি, কিন্তু ওই যে হাতে লেগে বল পড়ে গড়িয়ে গড়িয়ে স্ট্যাম্পে গিয়ে তিনি আউট হয়ে গেলেন, এটিও আসলে একটু আনফর্চুনেট। কিন্তু ওই পাওয়ার প্লেতে তারা 2 উইকেটে 43 করেছে। আমি বলছিলাম যে ফিন অ্যালেন তখন পর্যন্ত মোটেই নিজের চেহারায় ছিলেন না, 17 বলে 20 রান করেছেন, 3টা মাত্র 4 মেরেছেন। এরপরে শুরু করলেন তিনি কচুকাটা এবং তার সামনে দিল্লি ক্যাপিটালসের কোনো বোলারই আর দাঁড়াতে পারেনি। প্রথম 17 বলে 20 রান যিনি করেছেন, পরে 30 বলে তিনি সেঞ্চুরিতে পৌঁছে গিয়েছেন। প্রথম ওই 17 বলের কথা যে আমি বলছি, সেখানটাতে একটা 4ও মারেননি। পরবর্তীতে তিনি হচ্ছে গিয়ে একটাও ছক্কা মারেননি, 3টা মাত্র 4 মেরেছিলেন। পরে আর মাত্র 2টা 4 মেরেছেন, কিন্তু ছক্কা মেরেছেন 10টা ছক্কা তিনি মেরে দিয়েছেন।
ক্যামেরন গ্রিনের সঙ্গে তার পার্টনারশিপ, গ্রিন কত 27 বলে 33 রান করেছেন, তার সঙ্গে যে ওই যে পার্টনারশিপটা 100+ রানের 60 অড বলে, ওইটাই কেকেআরকে এই সহজ জয় এনে দিয়েছে। নেট রান রেটটাও বাড়িয়ে নিয়েছে। কে জানে প্লে অফে ওঠার ইকুয়েশনে পরবর্তীতে এইটাও গুরুত্বপূর্ণ হয়ে ওঠে কিনা। ফলে ফিন অ্যালেনের এই ইনিংসটা, এই বিস্ফোরক ইনিংসটাকে আপনি টার্নিং পয়েন্টের একটা দাবিদার তো বলতেই পারি আমরা, অবশ্যই মোটা দাগে। কিন্তু আমি যে বলছিলাম যে একটু আনইউজুয়াল, সেটা আসলে কি? দিল্লি ক্যাপিটালস আগে ব্যাটিং করে তারা 142 রান করেছে, অথচ তাদের পাওয়ার প্লেটা কিন্তু ভালো ছিল। কলকাতা নাইট রাইডার্সের চেয়ে ভালো ছিল। কেকেআর পাওয়ার প্লেতে 2 উইকেটে 43 রান করেছে। আর দিল্লি ক্যাপিটালস তারা পাওয়ার প্লের প্রথম 6 ওভারে 1 উইকেটে 55 রান তুলে ফেলেছিল। শুধু কেএল রাহুলের উইকেটটা তারা হারিয়েছিল। পাথম নিশাঙ্কা খুব ভালো খেলছিলেন। কিন্তু পাওয়ার প্লের পর তাদের যে আসলে কি হলো, একের পর এক তারা উইকেট হারানো শুরু করলেন। স্পেশালি কলকাতা নাইট রাইডার্সের 3 স্পিনার অনুকূল রয়, বরুণ চক্রবর্তী, সুনীল নারিন, এই 3 জনের কোনো জবাবই দিল্লি ক্যাপিটালসের ব্যাটসম্যানদের সামনে আসলে ছিল না। তারা 11th ওভারে গিয়ে 5 উইকেটে 89 রানে পরিণত হয়ে যায় এবং এরপরও ধরেন যেই ব্যাটিংটা করেছেন আকসার প্যাটেল, দিল্লি ক্যাপিটালসের ক্যাপ্টেন, এবং আশুতোষ, এবং এই দুইজনের ব্যাটিংয়ের শুরুটা এত স্লো ছিল। আকসার তো পুরাটাই দেবে, 22টা বল খেলে করেছেন মাত্র 11 রান। আশুতোষ পরের দিক দিয়ে গিয়ে একটুখানি ওইটা কাভার আপ করার চেষ্টা করেছেন, যেটা কত 28 বলে মনে হয় 39 রানে তিনি ইনিংস খেলেছেন। সেই ইনিংসটার কারণে তাদের স্কোরটা হচ্ছে 142 পর্যন্ত যায়। কিন্তু কেকেআরের 3 স্পিনারের কথা বলছিলাম আমি, সেই বরুণ চক্রবর্তী, অনুকূল রয় এবং সুনীল নারিন, এই 3 জন মিলে 12 ওভার বোলিং করেছেন, 76 রান দিয়েছেন এবং 3টা উইকেট তুলে নিয়েছেন। বরুণ চক্রবর্তী ওই যে লাস্ট ওভারটাতে কিছু রান দিলেও তিনি 4 ওভার বোলিং করে মাত্র 28 রান দিয়েছেন, কোন উইকেট না পেলেও খুব ভালো বোলিং করেছেন। সুনীল নারিন 4 ওভার বোলিং করে 17 রানে 1 উইকেট এবং 4 ওভার বোলিং করে অনুকূল রায়ের হচ্ছে 31 রানে 2 উইকেট। এই যে কলকাতা 3 স্পিনারের 12 ওভারে 76 রান মাত্র এসেছে এবং 3টা উইকেট দিল্লি ক্যাপিটালস হারিয়েছে, ওই জায়গাটাতে তারা আসলে অনেকখানি পিছিয়ে গেছে। এবং যেটা বললাম 142 করলেও এটা জয়ের জন্য কোনো সময় কখনোই সাফিসিয়েন্ট হবার মতো ছিল না। আর ফিন অ্যালেন যখন এরকম বিস্ফোরক বিধ্বংসী রূপে থাকেন, তখন 142 কেন? মনে হয় ওইটা 200+ স্কোর হলেও আজকে সেটা চেস ডাউন করা সম্ভব ছিল কেকেআরের পক্ষে। মাত্র 143 টার্গেট, সেইখানে একজন ব্যাটসম্যান সেঞ্চুরি করে ফেলেছেন এবং সেই সেঞ্চুরির ধরনটা কি আমি বললাম, এইবারের আইপিএলে তার বাজে ফর্মের কথা বললাম, শুরুর ওই পাওয়ার প্লেতে স্ট্রাগলের কথা বললাম, কিন্তু এরপরে গিয়ে তিনি নিজেকে যেভাবে মেলে ধরেছেন, ওই জায়গাটাতেই কলকাতা নাইট রাইডার্স ম্যাচটা জিতে গিয়েছে। এখন টার্নিং পয়েন্ট যদি বলি তাহলে তো এটা তো বলতেই পারি একভাবে। টার্নিং পয়েন্ট যদি বলি, ফিন অ্যালেনের ইনিংসের কথা বলা যায় কলকাতা নাইট রাইডার্সের 3 স্পিনারের এগেনস্টে দিল্লি ক্যাপিটালসের ব্যাটসম্যানদের ওই স্ট্রাগলের কথাটা। কিন্তু আমি একটু মানে এই জিনিসই কিন্তু একটু আলাদা করে আমার কাছে যেটা টার্নিং পয়েন্ট মনে হয়, যেটা আমি বলছিলাম টি-20 ম্যাচে সচরাচর হয় না। অনেক টি-20 ম্যাচের টার্নিং পয়েন্টের আলোচনাতে আমরা বলি যে পাওয়ার প্লেটা আসলে ডিফারেন্সটা মেক করে দিয়েছে। হোয়ারএজ আজকের ম্যাচটাতে পাওয়ার প্লের পরের অংশটা ডিফারেন্স মেক করে দিয়েছে। দিল্লি ক্যাপিটালসের পাওয়ার প্লে স্কোরটা তো ভালো ছিল, 1 উইকেটে 55, কিন্তু এরপরে তাদের স্ট্রাগল শুরু হয়েছে। আর কলকাতা নাইট রাইডার্সের পাওয়ার প্লের স্কোরটাও তো ভালো ছিল না, 2 উইকেটে 43, এবং অ্যালেনও তিনি স্ট্রাগল করছিলেন। এরপরে গিয়ে তারা আসলে একেবারে অল অফ এ সাডেন মনে করেন যে হচ্ছে গিয়ে 2nd গিয়ার থেকে 6th গিয়ারে চলে গেলেন অ্যালেন। ফলে পাওয়ার প্লে না, বরং পাওয়ার প্লের পরের অংশটাই দুই দলের সঙ্গে যদি আমি কম্পেয়ার করি, ওইটাই কলকাতা নাইট রাইডার্সের এই 8 উইকেটের জয়ে দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে এই ম্যাচটা, যেইটাতে কেকেআরের প্লে অফে খেলার সম্ভাবনাটা আরেকটু উজ্জ্বল হয়েছে। এখনো অনেক দূর পথ পাড়ি দিতে হবে, কিন্তু আরেকটু যেমন ধরেন উজ্জ্বল হয়েছে। আর দিল্লি ক্যাপিটালসও অনেক দূর পথ পাড়ি দিয়েও আসলে প্লে অফে খেলা হবে বলে মনে হচ্ছে না। সেই ম্যাচটা টার্নিং পয়েন্ট আমার কাছে তাই দুই দলের পাওয়ার প্লের পরের অবস্থাটা। একমত কি হবেন আপনি? বলেন তো, আমার আলোচনা শোনার পর একটু একমত তো হলেও হতে পারেন।